আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি ডক্টর ইয়ার আলী। আমাদের চ্যানেল হলিস্টিক হেলথ অ্যান্ড কিওরে আপনাকে স্বাগতম এবং শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে হলিস্টিক হেলথ অ্যান্ড কিওর। হলিস্টিক বলতে কি বোঝায়? হলিস্টিক বলতে অ্যাজ এ হোল, মানে কোনো একটা পার্টকে সামগ্রিকভাবে বিবেচনা করা, কোনো একটা জিনিসকে সামগ্রিকভাবে বিবেচনা করা। তো আমরা হেলথের ক্ষেত্রে হলিস্টিক্যালি অ্যাপ্রোচ করার ব্যাপারে আমরা অতীব আগ্রহী এবং প্রেফার করি। এই জন্যই, যেমন আপনি ধরুন কোনো একটা বিল্ডিং আপনি খাড়া করেছেন, বিল্ডিং কনস্ট্রাক্ট করেছেন, সেই বিল্ডিংয়ে যেমন ফাউন্ডেশন, ভিত ভালো লাগে, তারপরে আপনার ইট লাগে, বালি লাগে, পাথর লাগে, জল লাগে, সিমেন্ট লাগে, আরও অনেক কিছু ম্যাটার্স লাগে। সব কিছু করার পরে একটা ফাউন্ডেশন তৈরি হলো, একটা বিল্ডিং তৈরি হলো। এরপরেও কিন্তু সেখানে আপনি থাকতে পারবেন না। সেখানে কি করতে হবে? ঘরে মেঝে টাইলস বসাতে হবে, দেওয়ালগুলো প্লাস্টার করতে হবে। এরপরে আপনি থাকতে পারবেন না। কি করতে হবে? এরপরে আপনাকে দরজাতে ডোর লাগাতে হবে, মানে কাঠের দরজা বা যাই দরজা হোক না কেন, জানলা লাগাতে হবে। এরপর আপনি আরও বেশি কমফোর্ট ফিল করতে চান, তাহলে সেক্ষেত্রে বাড়িতে আরও অনেক রকম সূক্ষ্ম কাজ করতে পারেন, যাতে আপনি বাড়িতে থেকে আরাম পেতে পারেন, সুস্থ থাকতে পারেন। তো শুধু বিল্ডিং খাড়া করলে হয় না, তার সঙ্গে বিল্ডিংটা কোন দিকে কীভাবে আছে, বাস্তু হিসাব যাকে বলা হয়, মানে বাড়ির মধ্যে জলের, বাতাসের, মানে রোদের ঠিকঠাক প্রভাব পড়ছে কিনা সেটাও বাস্তুতন্ত্রের মধ্যে পড়ে। তো একটা বাড়ি যথার্থভাবে বাসের উপযুক্ত কিনা, বা সেখানে থেকে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সুস্থ থাকবেন কিনা, বা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে কিনা, বা শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন কিনা, তার জন্য বিল্ডিংটা আপনাকে একদম আপ টু লেভেল অফ লিভিং, সেই পর্যন্ত আপনাকে সমস্ত কিছু কনস্ট্রাক্ট করতে হবে, ডেভেলপ করতে হবে। ঠিক তেমনভাবেই আমাদের দেহটা তো একটা জিনিস দিয়ে তৈরি নয়। দেহটা, পুরো বডিটা অনেক রকম অর্গান দিয়ে তৈরি, অনেক রকম সিস্টেম দিয়ে তৈরি, অনেক রকম কোষ দিয়ে তৈরি, বিভিন্ন টাইপের সেল দিয়ে তৈরি, অসংখ্য রকমের বায়োকেমিক্যাল বায়োমলিকুল দিয়ে তৈরি, অসংখ্য রকমের হরমোন, কেমিক্যাল দিয়ে তৈরি, তার সঙ্গে আপনার এই ব্লাড দিয়ে তৈরি, লিম্বস দিয়ে তৈরি, লিম্ফ্যাটিক্স দিয়ে তৈরি, অনেক কিছু আছে, নার্ভ দিয়ে তৈরি। তো এই শিরা, নার্ভ, তারপরে এই যে আপনার মাসল, টেন্ডন, কত কিছু দিয়ে পুরো বডি সিস্টেম ডেভেলপ করা হয়েছে। এবং এই বডির খাঁচার মধ্যে যখন একটা রুহ ফোঁকা হয়, যখন একটা আল্লাহর আদেশ ফোঁকা হয়, তখন তার মধ্যে একটা সোল, আত্মা কাজ করে। সেই আত্মা গোটা দেহের মধ্যে ফোর্সের মতো কাজ করে, গোটা দেহকে সঞ্চালনা করে, পরিচালিত করে। এটা একটা শক্তি। তো এই শক্তি প্রত্যেকটা কোষের মধ্যে সংবাহিত হয়, এবং সেই কোষ লিভিং স্টেজে থাকে। প্রত্যেকটা কোষের মধ্যে বিভিন্ন বায়োকেমিক্যাল, বায়োমলিকুলার ফাংশন, ফিজিওলজিক্যাল ফাংশন চলে। এখন যদি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ঠিক থাকে, এরপরে কিন্তু ফিজিওলজিক্যাল প্রসেস ঠিক রাখতে হচ্ছে, তারপরেও আপনাকে বায়োকেমিক্যাল লেভেলে বিভিন্ন কাজগুলো ঠিক রাখতে হচ্ছে। এবার প্রত্যেকটা ফিজিওলজিক্যাল প্রসেস, বায়োকেমিক্যাল প্রসেস, বায়োমলিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটি, এনজাইম অ্যাক্টিভিটি, এগুলোকে ঠিক রাখার জন্য তবে আপনি একটা কোষ জীবিত থাকছে। তো সেই কোষের মধ্যে লিভিং করার জন্য, সেই কোষটাকে সার্ভাইভ করার জন্য, বাঁচার জন্য, একটা কোষের মধ্যে আবার কত রকম জিনিস আছে, অসংখ্য রকমের জিনিস। একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন অর্গানিল থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে শুরু করে মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে লাইসোজোম, প্যারাক্সিজোম, অনেক কিছু। তো সেখানে বিভিন্ন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, সব কিছু সিনথেসিস, ডিগ্রেডেশন সব কিছু হচ্ছে। এতগুলো কাজ বায়োকেমিক্যাল প্রসেস করার জন্য বিভিন্ন রকম এনজাইম, প্রোটিন দরকার, বিভিন্ন রকম হরমোন দরকার, এত কিছু দরকার। তারপরেও আবার এই সমস্ত কাজগুলো ঠিকঠাক করার জন্য একটা সুস্থ পরিবেশ দরকার, মানে সেখানে জলের পরিবেশ দরকার, জলের পরিমাণ ঠিকঠাক থাকা দরকার, টেম্পারেচার ঠিকঠাক থাকা দরকার, তার ব্লাডের পিএইচ বা প্রোটনের পরিমাণ বা কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকা দরকার। এই যে এতগুলো জিনিস, এর উপর নির্ভর করছে একটা কোষের জীবিত থাকা অবস্থা। আপনার পাশে একটা মৃতদেহ পড়ে আছে, তার দেহ সব কিছু, চোখ, সমস্ত কোষ আছে, কিন্তু সে চলাফেরা করতে পারছে না, বা সে
তার যে সঞ্জীবনী শক্তি সেটা নেই, কিন্তু একটা আপনি কিন্তু একই দেহ নিয়ে একই সমস্ত অঙ্গ নিয়ে কিন্তু আপনি সচল। তো এই ফারাকটা বুঝতে হবে। তো আমাদের দেহের মধ্যে শুধু শারীরিক অভাবই নেই, তার সঙ্গে একটা আত্মা রয়েছে, মন রয়েছে। মনটা বেসিক্যালি কোথায় থাকে? মনটা থাকে আমাদের ব্রেনে। আত্মা কোথায় থাকে? গোটা দেহের মধ্যে ছুটে বেড়ায়। আর হার্ট বা ফিজিওলজিক্যাল হার্ট কলব কোথায় থাকে? বুকে, সিনাতে থাকে। স্পিরিট হচ্ছে ফিজিক্যাল একটা শক্তি, স্ট্রেংথ। তার সঙ্গে হার্টের, মনের এবং সোলের যে দৌড়, একসঙ্গে সিনার্জিস্টিক এফেক্ট, সেটা হচ্ছে স্পিরিট। তো এইগুলো সব একসঙ্গে মিলিয়ে চলে। তেমনিভাবে যেমন আমরা একটা বিল্ডিংকে বসবাসের উপযুক্ত করার জন্য কত কিছু করতে হচ্ছে আমাকে ঠিকঠাক থাকার জন্য, সুস্থ থাকার জন্য, তেমনভাবে একটা দেহকেও সুস্থ রাখার জন্য, দেহের মধ্যে যে সোল থাকছে, আত্মা থাকছে, মন থাকছে, তাকে সুস্থ রাখার জন্য তাকে সুস্থ থাকতে হবে। প্রত্যেকটা কোষের লেভেলে বিভিন্ন রকম বায়োকেমিক্যাল প্রসেসকে ঠিক রাখতে হবে। সেই কোষের সরবরাহিত বিভিন্ন রকম রক্তের সাপ্লাই, লিম্ফের সাপ্লাই, ড্রেনেজ, তারপরে সাপ্লাই সবগুলো ঠিকঠাক থাকতে হবে। এরপরেও পরিবেশে ঠিক থাকতে হবে, তবে একটা কোষ সঠিকভাবে সুস্থ থাকতে পারবে। তো আমরা হলিস্টিক্যালি অ্যাপ্রোচ বলতে এটা বোঝাচ্ছি যে আমার কোনো একটা দেহের কোনো একটা সমস্যা হয়েছে, কোনো একটা অঙ্গে সমস্যা হয়েছে, বা কোনো একটা দেহের মধ্যে একটা সিমটম, সাপোজ কোমরে ব্যথা, বা কোমরে ব্যথা করছে, কোমরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পা পর্যন্ত ঝিনঝিন করছে, কোমরে সবসময় জাম ধরে থাকছে, অস্বস্তি একটা যন্ত্রণার সৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ বসে থাকতে পারছেন না, দাঁড়াতে পারছেন না। এই অবস্থায় আপনি হয়তো এক্সরে করলেন, এক্সরে করে কী পাওয়া গেল? আপনি ভাবলেন যে এটা হাড়ের সমস্যা বা নার্ভের সমস্যা, শিরার সমস্যা, আমি নার্ভের ডাক্তার কাছে যাই, বা আমি ধরুন আপনি নার্ভের ডাক্তার, অনেকে সাইকেট্রির কাছে চলে যান, অনেকে নিউরোলজিস্টের কাছে চলে যান, অনেকে হয়তো অর্থোপেডিকের কাছে যান, অনেকে রিউমাটোলজিস্টের কাছে যান। তো বিভিন্ন ডাক্তার কাছে যান এবং বিভিন্ন ডাক্তার বিভিন্নভাবে অ্যাপ্রোচ করেন এবং তার চিকিৎসা সেইভাবে করেন এবং পেশেন্ট সুস্থ থাকে, কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারে না। আমরা একটা কোমরে এক্সরে করলাম, দেখা গেলো যে সেখানে কোমরের হাড় ক্ষয় হয়েছে, বা ডিস্কের ডিজেনারেশন হচ্ছে, ডিস্কের স্পেস ছোটো হয়ে গেছে, বা ভার্টিব্রাল বডিটা অস্টোফাইড ডেভেলপ করছে, বা সামথিং কিছু একটা হয়েছে, যার জন্য আমি ডাক্তারবাবু তখন বললো যে কি না, আপনার কোমরে এই হাড়ের সমস্যা, এই জন্য আপনার কোমরে ব্যথা হচ্ছে। আপনি এখানে শান্ত হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন, আমার কোমরের এই হাড় ক্ষয় হয়েছে বলে আমার কোমরে ব্যথা হচ্ছে। এখন আমরা হলিস্টিক্যালি যেটা বলতে চাইছি, যে একটা ডাক্তারবাবু শুধু হাড়ের চিন্তা করবেন, অর্থোপেডিক, যিনি শুধু হার্টের চিন্তা করবেন, যিনি হিমাটোলজি শুধু হিমাটোলজির চিন্তা করবেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে হলিস্টিক্যালি বলতে আপনাকে পুরো সেলুলার লেভেল থেকে, প্রত্যেকটা কোষের স্তর থেকে, বায়োকেমিক্যাল লেভেল থেকে শুরু করে, ফিজিওলজিক্যাল লেভেল থেকে শুরু করে, প্রত্যেকটা কোষের, প্রত্যেকটা অঙ্গের, প্রত্যেকটা সিস্টেমের অ্যাজ এ হোল নলেজ থাকতে হবে। কারণ আমাদের পুরো বডির পুরো সিস্টেমটা একে অপরের সঙ্গে যুক্ত, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড, একটা এফেক্টেড হলে আরেকটা এফেক্টেড হবে। তো এই কনসেপ্ট থেকে যদি আমরা পুরো অ্যাজ এ হোল নলেজটা রাখতে পারি, অ্যাজ এ হোল যদি আমরা এই পুরো ফাইন্ড আউটটা করি যে আমার অসুখটা কোথা থেকে হচ্ছে, তাহলে আমরা কিন্তু রুট কজটা খুঁজে পাবো, সেক্ষেত্রে পেশেন্টের ট্রিটমেন্ট করতে সুবিধা হবে। এই যে অ্যাপ্রোচটা, এটাকে বলা হয় হলিস্টিক অ্যাপ্রোচ। আমি কোমর ব্যথার জন্য ছবি করলাম, এক্সরে করলাম বা এমআরআই করলাম, তাতে দেখে গেলাম যে হাড়ের ক্ষয় আছে, ডিস্কের ডিজেনারেশন আছে, বা ডিস্ক স্পেস ছোটো হয়ে গেছে। এখন আমি যদি প্রশ্ন করি আপনার এটা কেন হলো, তখন কিন্তু আর জবাব পাওয়া যাবে না। তখন হয়তো ইমিউনিটি লেভেলে গিয়ে HbA727 বা এই জাতীয় যে ইমিউনো মার্কার আছে, সেগুলো যখন ফাইন্ড আউট করতে যাব, ডায়াগনোস করতে যাব, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে যাব, তখন দেখবো যে সেটা পজিটিভও থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে। তো তার ভিতরে কিছু ডিফারেন্স হয়, কিন্তু সেগুলো সবসময় হয় না। তো অনেক সময় আবার যে হাড়ের ক্যালসিয়াম কম আছে, তো ক্যালসিয়ামটা কেন কমে গেল, এই যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো আমাকে টোটাল নলেজটা রাখতে হবে, যাতে আমি প্রপার পেশেন্টের যে ডায়াগনোসিসটা, কেন অসুখটা হচ্ছে, কীভাবে হচ্ছে, সেটা বুঝতে পারি। এই জিনিসটা বোঝার জন্য একটা পেশেন্টকে সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়ার জন্য হলিস্টিক্যালি তার ডায়াগনোস করতে হবে, ঠিক কোথা থেকে অসুখটা হচ্ছে, এবং সেই অসুখের ভিত্তিতে যেখান থেকে অসুখটা আসছে, সমস্যাটা তৈরি হচ্ছে, সেই সমস্যাটা দূর করলে তার সমাধান হয়ে যাবে। তো সেটা সমাধান করার জন্য আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে একটা পেশেন্টকে হলিস্টিক্যালি অ্যাপ্রোচ করা, তার সিমটম সাইন থেকে, তার ল্যাবরেটরি ইনভেস্টিগেশন থেকে, বা বিভিন্ন ইমেজিং ইনভেস্টিগেশন থেকে তাকে কোথায় কজটা কোত্থেকে আছে সেটা আইডেন্টিফাই করা। এটা হচ্ছে ডায়াগনোসিসের ক্ষেত্রে। ট্রিটমেন্ট একটা সিঙ্গেল মডালিটি অফ ট্রিটমেন্ট, যেমন অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি বা আদার্স বিভিন্ন রকম যোগা বা ডায়েট থেরাপি, নিউট্রিশনাল থেরাপি, অনেক কিছু আছে, যোগা কাপিং থেরাপি আছে।
তো এই সমস্ত থেরাপি, সিঙ্গেল থেরাপি কিন্তু কখনো একটা অসুখকে সম্পূর্ণভাবে নিরাময় করতে সম্ভব হয় না, সম্ভবপর নয়। তো সেক্ষেত্রে আমরা যদি হলিস্টিক্যালি অ্যাপ্রোচ করি একটা পেশেন্টকে, যে কোথা থেকে অসুখটা হচ্ছে, সেই অসুখের ভিত্তিতে যদি যখন যে পেশেন্ট যেটা দিলে পেশেন্টের সুস্থতা সহজে চলে আসবে, অল্প সময়ে বেশি ভালো হবে বা বেশি অপটিমাল হেলথ গেইন করবে, ম্যাক্সিমাম লেভেল অফ কী বলে এলমেন্ট হবে, সুস্থতা পাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডায়েটের মডিফিকেশান, তারপরে হচ্ছে আপনার সাপ্লিমেন্টেশান, বা হচ্ছে আপনার মডার্ন অ্যালোপ্যাথিক মেডিসিন সঙ্গে হোমিওপ্যাথি বা যাই হোক না কেন, একটা পেশেন্টকে সুস্থ করার জন্য যা যা প্রয়োজন, একটা পেশেন্টের সঠিক রুট কজটা খুঁজে পাওয়া গেল, রুট কজটা খুঁজে পাওয়ার পরে তার যা যা প্রয়োজন যাতে সে সুস্থ হতে পারবে সেগুলো তার ব্যবস্থা করে দিতে হবে। এই যে অ্যাপ্রোচটা, এটা হলো হলিস্টিক অ্যাপ্রোচ। এখন হলিস্টিক অ্যাপ্রোচটাকে সাইন্টিফিক হতে হবে। সাইন্টিফিক বলতে আপনাকে প্রথমে হচ্ছে তার প্রপার ইনভেস্টিগেশনটা করতে হবে। সিমটম থেকে একটা পেশেন্ট বলে যে গোটা হাত পা জ্বালাপোড়া করে, ঝিমঝিম করে। এখন এই মডার্ন যুগে এখন বহু সমস্যা এমন আছে যে মাথা চুলকাচ্ছে, গোটা গা ঝিমঝিম করছে, হাত পা বসে যাচ্ছে, বুক ধরপড় করছে, ঘাড়ে পিঠে সবসময় জাম ধরে থাকছে, অস্বস্তি লাগছে, মাথা অ্যাংজাইটি, ডিপ্রেশন, তারপরে আপনার হার্টের ইস্চিমিয়া, ফুসফুসের সিওপিডি, পেটের সমস্যা, নানাবিধ নার্ভের সমস্যা, প্রচুর এমন সমস্যা মানুষের মধ্যে এখন বিরাজমান, সুগার, প্রেশার, থাইরয়েড, যেগুলো মানুষ সারা জীবন ভুগছে, সারা জীবন সেই রোগ নিয়ে, সেই অসুখ নিয়ে, বা তার দেহের ও মনের মধ্যে বিভিন্ন রকম অশান্তি নিয়ে জীবন অতিবাহিত করছে। তো এই জায়গাটা কিন্তু কাম্য নয়, কারণ আমাদের দেহটা এমন সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে এদের মধ্যে কোনো ত্রুটি নেই। এর জন্য কোরআনের 3 আয়াত, সূরা 3-এর মধ্যে ইনফিতার, মুরসালা, এই সূরা মুরসালাতের মধ্যে, ইনফিতারের মধ্যে, সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা অনেক আয়াত বলেছেন। তো সেই এবং বিভিন্ন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে আমরা বুঝতে পারি যে মানুষের দেহ অ্যাকচুয়ালি অসুখ দিয়ে সৃষ্টি করা হয় না। তো সেখানে মানুষের বিভিন্ন রকম প্রভাব থাকে, পরিবেশের প্রভাব থাকে, টেম্পারেচার প্রভাব থাকে, অনেক রকম পারিপার্শ্বিক মানে আমাদের ডায়েটের প্রভাব থাকে। এই সমস্ত প্রভাব থেকে আমাদের দেহের মধ্যে অসুখগুলো তৈরি হয়। তো সেইগুলো আমরা খুঁজে বার করতে হবে। যেমন একটা কোষের মধ্যে জলের পরিমাণ কেমন, তার পিএইচ কেমন, বা H+ আয়নের প্রোটিনের কনসেন্ট্রেশন কেমন, তার এনজাইমের অ্যাক্টিভিটি কেমন, টেম্পারেচার কেমন, তার উপর যেমন একটা কাজ বায়োকেমিক্যাল প্রসেস নির্ভর করছে, একটা প্রসেসটা কেমন কাজ করবে, তার স্পিডে কাজ করবে না স্লোলি কাজ করবে না বন্ধ হয়ে যাবে, এইগুলো নির্ভর করছে। ঠিক তেমনিভাবে আমাদের দেহের মধ্যেও হলিস্টিক্যালি একটা দেহের সম্পূর্ণ কাজটা কীভাবে হচ্ছে সেটা ডিপেন্ড করছে আমার পরিবেশের প্রভাব। এছাড়া আমাদের বিভিন্ন রকম প্যাথোজেন আছে, ভাইরাস আছে, জীবাণু রয়েছে, ফাঙ্গাস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলো আমাদের দেহের মধ্যে প্রভাব পড়ছে। তো তার যাদের অ্যান্টিজেনিসিটি আছে, যাদের ইমিউনোজেনিসিটি আছে, বা যাদের প্যাথোজেনিসিটি আছে, এই সমস্ত জীবাণুগুলো আমার দেহের মধ্যে এরকম প্রভাব পড়ছে, বিভিন্ন রকম প্রভাব ফেলছে। তো এই সমস্ত জিনিসগুলো অ্যাজ এ হোল যদি আমি চিন্তাভাবনা করি, তাহলে একটা মানুষের দেহের যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে, তার খাবারের বিভিন্ন বীজ থেকে হচ্ছে, না তার বিভিন্ন রকম প্যাথোজেন থেকে হচ্ছে, এবং সেগুলো কীভাবে তার দেহের মধ্যে অসুখগুলো তৈরি করছে। সেই অসুখটা তৈরি করলে, কোমরের সমস্যা করলে, তার অন্য দেহের অন্যান্য জায়গা থেকে কী সমস্যা করতে পারে, সেগুলো কেন হচ্ছে, তার সঙ্গে রিলেশন করা, এবং তার কোরিলেশন ডেভেলপ করে তার সিনার্জিস্টিক ওয়েতে একটা সিঙ্গেল মডালিটি অফ ট্রিটমেন্ট করে তাকে সম্পূর্ণভাবে সমস্ত অসুখ থেকে নিরাময় করা। একটা মানুষের দেহে তো একরকম সমস্যা নেই, অনেক রকম সমস্যা। একটা মেন সমস্যা থেকে শুরু করে প্রত্যেকটা সমস্যাকে নিরীক্ষণ, পর্যবেক্ষণ করে, সিমটম শুনে, তার মধ্যে কোরিলেশন ডেভেলপ করে, রিলেশনশিপ ডেভেলপ করে, কোথা থেকে অসুখ হচ্ছে তার হিস্ট্রি, সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড জানার পরে তার কোথা থেকে সমস্যা হতে পারে সেটা একটা মোটামুটি প্রফেশনাল ডায়াগনোসিস করা হলো। এরপর সেটা অ্যাকচুয়ালি আছে কি না সেটা বোঝার জন্য আমি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন বা আদার্স ইনভেস্টিগেশন করলাম, কনফার্ম হয়ে গেলাম। এরপরে তার ওই অসুখটা, ওই রুট কজটা তাড়ানোর জন্য যা যা ব্যবস্থাপনা দরকার সেগুলো আমাদের করতে হবে। সেক্ষেত্রে যদি ডায়েট কন্ট্রোল করতে হয়, ডায়েটের ম্যানেজমেন্ট করতে হবে, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট লাগে তো দিতে হবে। সেক্ষেত্রে যদি হিজামা কাপিং থেরাপি করতে হবে, যোগা করতে হলে করতে হবে, হাঁটাহাঁটি করতে হলে করতে হবে। তো আমাদের আসল জিনিসটা বুঝতে হবে। শুধু সিঙ্গেল অ্যালোপ্যাথি খেতে হলে খেতে হবে। তো এই যে সিঙ্গেল একটা ট্রিটমেন্ট দিয়ে শুধু অ্যালোপ্যাথি দিয়েই তার পেশেন্টকে ভালো করবো, শুধু হোমিওপ্যাথি দিয়েই পেশেন্টকে ভালো করবো, শুধু আয়ুর্বেদিক দিয়ে ভালো করতে পারবো, এটা কিন্তু সম্ভব হয় না। কারণ এই যে আমাদের রিজিড মেন্টালিটি, মানে বিভিন্ন স্ট্রিমের ডক্টরদের একটা রিজিড মেন্টালিটি হচ্ছে যে তার সিস্টেমে সব কিছু আছে, না, এটা ভুল কথা।
নেই, তাহলে এত সিস্টেম, এত স্ট্রিম অফ মেডিসিন আবিষ্কার হতো না বা প্রয়োজন অনুভব হতো না মানব সভ্যতায়। এবং সেগুলো প্রত্যেকটাই ইভলভ করেছে, আস্তে আস্তে উন্নত হয়েছে, পরিবর্তন হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন রিসার্চ হচ্ছে, রিসার্চগুলো আপডেট হচ্ছে, থিওরি আপডেট হচ্ছে। তো সবগুলোকে আমাকে সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড নিতে হবে এবং সেগুলো মানুষের জেনুইনলি উপকার করছে কিনা সেটা বুঝতে হবে। মানুষের জন্য উপকারী, ক্ষতিকর নয় এমন যে কোনো সিস্টেম অফ থেরাপি, যে কোনো সিস্টেম অফ ট্রিটমেন্ট যদি আমি পেশেন্টকে সুস্থ করার জন্য অ্যাপ্লাই করি এবং তাতে যদি পেশেন্ট সুস্থ হয়ে যায়, তার থেকে ভালো জিনিস কী আছে? আমাদের আলটিমেট গোল হচ্ছে পেশেন্টকে সুস্থ করা। এই যে লং টার্ম বিভিন্ন অসুখ, আপনি ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল, ওবেসিটি, থাইরয়েড, স্কিনের সমস্যা, সোরিয়াসিস, এক্সিমা, চোখের নিচে কালো দাগ, মেয়েদের মেচেতা, তলপেটের সমস্যা, হৃদস্রাবের সমস্যা, তারপরে মাসিকের গণ্ডগোল, গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা, ফ্যাটি লিভার, মাথার সমস্যা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কত কী আছে, শেষ নেই। তো এতগুলো অসুখের যে এতগুলো সিমটম আমাদের চারিপাশে ছড়িয়ে পড়ছে, তার কি পরিপূর্ণ সমাধান কোনো সিস্টেম হচ্ছে না? হচ্ছে না। এটা আপনি নিজে পর্যবেক্ষণ করবেন এবং এটা আমরা বিভিন্ন দীর্ঘ সময় ধরে গবেষণা করে আমরা এটাই উপলব্ধ হয়েছি। তো আমরা যেটা বলতে চাই যে এই সমস্ত রোগগুলোকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য, এই সমস্ত রোগে যারা ভুগছেন তাদেরকে যতটা সম্ভব ম্যাক্সিমাম লেভেল অফ অপটিমাল হেলথে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থাপনায় আমরা পরিপূর্ণভাবে তাকে সুস্থ করতে পারবো, তার ইন্টিগ্রেটিভ স্ট্র্যাটেজি হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ। সে হলিস্টিক অ্যাপ্রোচকে আরও ব্যাপক হারে বিস্তার করার জন্য, প্রচার করার জন্য, মানুষের মধ্যে এর সম্পর্কে কনসাসনেস ডেভেলপ করার জন্য, অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমি ডক্টর রিয়াদ আলী 2013 সাল থেকে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ এতে যে সমস্ত অন্যান্য সিস্টেম অফ মেডিসিন, সিঙ্গেল স্ট্রিম অফ মেডিসিন, যেমন অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক, সিঙ্গেল স্ট্রিম অফ ট্রিটমেন্টে মেডিসিন করে চিকিৎসা করেছে দীর্ঘদিন ধরে। সাপোজ ধরুন কোমর ব্যথায় ধরুন চিকিৎসা করছে কিন্তু ভালো হয়নি, কমছে আবার হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তার জেনুইন কজটা আবার খুঁজে বার করেছি, জেনুইন কজ খুঁজে বার করে তার কী কী কনসিকুয়েন্স ডেভেলপ করে গেছে সেগুলো খুঁজে বার করেছি। সেই কনসিকুয়েন্স থেকে তার কী কী দেহের মধ্যে সিমটম ডেভেলপ করেছে সেগুলো খুঁজে বার করেছি। সেই সিমটমগুলো একে অপরের সঙ্গে কীভাবে কানেক্টেড সেটা আমরা ডেভেলপ করেছি। এরপরে তো পেশেন্টের কীভাবে ডায়েট মেনটেন করতে হবে, কীভাবে তার সাপ্লিমেন্টেশন খেতে হবে, কীভাবে তাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, মাইন্ডসেট কীভাবে ডেভেলপ করতে হবে, অ্যাটিটিউড কীরকম রাখতে হবে, সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ কেমন হবে, তারপর তার দেহের প্রতি তার কীরকম বিশ্বাস, আত্মবিশ্বাস কীরকম, তারপরে হচ্ছে তার সেক্ষেত্রে কাপিং থেরাপি লাগবে কিনা, তার মডার্ন মেডিসিন লাগবে কিনা, এত কিছু ভেবে চিনতে তার একটা ইন্টিগ্রেটিভ একটা সিঙ্গেল প্রেসক্রিপশন করে তার টোটাল ম্যানেজমেন্টটা করা হয়। তাতে পেশেন্ট কিন্তু যারা অন্যান্য সিস্টেমে হয়তো বহুদিন ধরে চিকিৎসা করে সুস্থ হননি সম্পূর্ণ, তাদের ক্ষেত্রে আমরা 100% বলবো না, হলিস্টিক অ্যাপ্রোচে মোর দ্যান 70% কিন্তু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এবং দীর্ঘ 13 বছর ধরে আমরা চিকিৎসা করছি এবং আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট, এমনকি ক্যান্সারের পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট, অ্যাজমা, ব্রঙ্কাইটিস বা আদার্স নার্ভের যন্ত্রণা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মাথার বিভিন্ন রকম সেরিব্রাল অ্যাট্রফি, পার্কিনসন ডিজিজ, এই জাতীয় সমস্যাগুলো যেগুলো দীর্ঘদিন আমরা মনে করি যে ভালো হবে না, থাইরয়েডের সমস্যা, সুগার, প্রেশার, তারপরে হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন জয়েন্টের আর্থ্রাইটিস বা রিমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াসিস, এক্সিমা, এই যে মুখের ঘা বা মুখে কালো দাগ, মেচেতা বা চোখের নিচে কালো দাগ, ঘুম না হওয়ার সমস্যা, ঘাড়ে পিঠের যন্ত্রণা, নানাবিধ মেয়েদের তলপেটে সালাসবের সমস্যা, মাসিকের গণ্ডগোল, বাচ্চা নেওয়ার সমস্যা, প্রসবের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, পেটের সমস্যা বা গ্যাসের সমস্যা, এই যে ওবেসিটি, এতগুলো জিনিস যে আমাদের চারিপাশে ছড়িয়ে আছে, এই সমস্ত রোগগুলো থেকে মানুষ মুক্তি পাচ্ছে না। তো সেগুলোকে আমরা হলিস্টিক্যালি অ্যাপ্রোচ করে আলহামদুলিল্লাহ এবং খুব ভালো রেসপন্স পেয়েছি। হ্যাঁ, তবে সেটা 70%, বেশি নয়। 100% কখনো সম্ভব নয়, কারণ হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকটা টাইম পার হয়ে আসে, সেক্ষেত্রে গিয়ে অনেক কনসিকুয়েন্স এমন জায়গায় চলে যায় সেখানে রিভার্স করা কঠিন হয়ে যায়। ফলে আমরা রুট কজটা থামিয়ে দিই, কিন্তু তার যে ক্ষয়টা হয়ে গেছে, ড্যামেজটা হয়ে গেছে, সেটা কিন্তু থেকে যায়। তো সেক্ষেত্রে যদি লং টার্ম ট্রিটমেন্ট করতে হয় সেক্ষেত্রে অনেক সময় ভালো হয়ে যায় সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে মানুষের কমপ্লেন্স থাকে না, মানুষের ধৈর্য থাকে না। তো আলহামদুলিল্লাহ আমরা রেসপন্স খুব ভালো পেয়েছি। তো আমি সকলকে রিকোয়েস্ট করবো যে আমরা হলিস্টিক সম্পর্কে জানি, বুঝি এবং হলিস্টিক্যালি আমাদের দেহটাকে বোঝার চেষ্টা করি। কারণ আমাদের দেহ শুধু একটা শারীরিক গঠন নয়, অবয়ব নয়, এর মধ্যে একটা আত্মা রয়েছে, একটা মন রয়েছে, কারণ মনের সঙ্গে দেহের একটা কানেক্টেড রয়েছে, মাইন্ডের সঙ্গে সোলের সঙ্গে একটা মাইন্ডের কানেকশন রয়েছে। তো এইগুলো আমাদের ভুলে গেলে চলবে না। কিন্তু
মডার্ন মেডিসিন বা অন্যান্য সিস্টেম অফ মেডিসিন যেগুলো তারা একটা দেহবাদী চিকিৎসা করে, মনের চিকিৎসা করে না, বা মনকে এর মধ্যে না এনেই শুধু ফিজিওলজিক্যাল প্রসেস, বায়োকেমিক্যাল প্রসেস দিয়ে চিকিৎসাটা করে, কিন্তু মনের সঙ্গে যে আমাদের দেহের একটা কানেকশন রয়েছে সেটা বোঝার চেষ্টা করে না, বা সেটা সায়েন্টিফিক্যালি এখনও প্রুভ করতে পারেনি। কিন্তু এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, কারণ মন যদি দেহের মধ্যে না থাকে, আর মন যদি, আত্মা যদি দেহের মধ্যে না থাকে, সেই দেহ তো চলবে না। মন যদি না থাকে তো কাজ তো আপনি করতে পারবেন না। তো সেই হিসাবে আপনি এটা অস্বীকার করার জায়গা নেই, অবশ্যই ভবিষ্যতে প্রমাণ হবে। তবে মাইন্ড, সোল, স্পিরিট, বডি এইসবগুলোকে একসঙ্গে ভেবে চিনতে সমস্ত অর্গান, কোষকে, সমস্ত সিস্টেমকে একসঙ্গে মাথায় নিয়ে এসে রুট কজটাকে আইডেন্টিফাই করার পর তার প্রপার হলিস্টিক্যালি অ্যাপ্রোচ কেয়ার ম্যানেজমেন্ট করে সম্পূর্ণভাবে পেশেন্টকে সুস্থতা দান করা বা সুস্থতার পথে তাকে সাহায্য করার যে প্রয়াস, যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে হলিস্টিক হেলথ অ্যান্ড কিওর, যেটা আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে করে চলেছি। এবং আপনাদের দোয়া, আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর আশীর্বাদ, রহমত, বরকত, এবং তার সঙ্গে আপনাদের সকলের দোয়া, শুভাকাঙ্ক্ষা, আশীর্বাদ, এবং তার সঙ্গে আপনাদের সহযোগিতা। তো সকলকে এই বলে আমি শেষ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেহ কখনো নিজে আমাদের দেহ অ্যাটাক করে না। আমার দেহের কোনো একটা অসুখ হয়েছে, সেটা আমার দেহের কারণেই হয়েছে এটা নয়। যেমন সাপোজ আপনার থাইরয়েডের সমস্যা হয়েছে, টিএসএইচ বেশি দেখালো যে হাইপোথাইরয়েড হয়েছে। তো হাইপোথাইরয়েডের জন্য কী হয়, মোটা হয়ে যায়, পা ফুলে যায়। তো আপনি পা ফুলে যায় আমি ভুলে গেলাম, তো ডাক্তার টিএসএইচ রিপোর্ট করলেন, টিএসএস হাই, বললেন যে হাইপোথাইরয়েড থেকে পা ফুলেছে। তো আমার দেহের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, তার জন্য দেহের আর একটা সমস্যাকে আমি দায়ী করছি। এটা হচ্ছে ভুল কনসেপ্ট। একটা দেহের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, তো সেই সমস্যাটা আবার অন্য একটা সমস্যার জন্য হচ্ছে। এই জিনিসটা, এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আমার দেহকে দোষারোপ করা, অটোমিউনিটির গল্প চলে আসে এই জায়গায়। একটু অটোমিউনিটি অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্টটাই ভুল। তো এখানে আমাদের অনেক বড় লেকচার আছে বা অনেক কিছু বলার আছে, যেগুলো এখানে সব সময় বলা সম্ভব না। আমাদের লিখিত আকারে অনেক বই আছে, আমার লিখিত বইয়ে, হিজামা বইয়ে এই ব্যাপারে আমি আলোচনা করেছি। আগামীতে ইনশাল্লাহ আরও ব্যাপক আরও বই লেখার ইচ্ছা আছে, ইনশাল্লাহ দোয়া করবেন। তো আমাদের দেহ কখনো নিজে অ্যাটাক করে না। দ্বিতীয় হচ্ছে, আমাদের দেহের মধ্যে যে ক্ষতিটা হোক না কেন, একটা কোষের ইঞ্জুরি হোক, একটা মেমব্রেন ইঞ্জুরি হোক, বা কোনো একটা সিস্টেমেটিক প্রবলেমেটিক সমস্যা তৈরি হোক, সেক্ষেত্রে আমার বডি নিজে সেটাকে হিল করার চেষ্টা করে, কিন্তু আমাকে সেটা সাপোর্ট করতে হবে। সাপোর্ট করে তাকে প্রপার কেয়ারটা দিতে হবে, তাহলে সে ইজিলি হিল করবে। এই আমাদের ডক্টরদের এই কাজটা হচ্ছে আসল কাজ, যে হিলিংয়ে তাকে হেল্প করা, বডিকে হেল্প করা, মাইন্ডকে হেল্প করা। সেই হিলিং করার জন্য যে বডি দরকার, বডির যে সিস্টেমের পারফরমেন্স দরকার, হোমোস্টাসিস দরকার, সেটা দরকার। তার সঙ্গে মনের যে কানেকশান, মাইন্ডসেট, অ্যাটিটিউড, বিলিফ সিস্টেম, ফেথ, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, ভাইটাল। এই জন্য আমরা মন, দেহ, স্পিরিট সমস্ত কিছু বিবেচনা করে সম্পূর্ণভাবে একটা পেশেন্টকে সুস্থ করার প্রয়াস করে থাকি, এবং তাতে আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট সুস্থ আছেন, সুস্থ হচ্ছেন। হ্যাঁ, এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামীতে আরও এর উপরে কাজ করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।